আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আজকে আবার আমাদের এটা অ্যাডমিশন ফ্রি ক্লাসে স্বাগত জানাচ্ছি। এবং তোমরা যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে। এবং আজকের ক্লাসের যে টপিকটি সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, যেটি আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রায় এসে থাকে এবং বিগত বছরগুলোতে প্রচুর প্রশ্ন এসেছে। তো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের যে বেসিক একটু আলোচনা করবো তোমাদের সাথে, কেমন প্রশ্ন হয় সেগুলো নিয়ে কথা বলবো তোমাদের সাথে এবং কিছু প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব। তো তোমরা আমাকে ফেসবুকে শুনতে পাচ্ছ কিনা জানাবা, তোমরা যারা ফেসবুকে আছো আমাকে লাইভ স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবা কমেন্ট করে। আচ্ছা, অনেকেই দেখছি জয়েন দিয়েছো। আচ্ছা, আমরা তাহলে একটু শুরু করতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে বি ইউনিট এক্সিলেন্ট কোর্সটি রয়েছে, বি ইউনিট এক্সিলেন্ট কোর্সের সম্মানিত মেন্টর বৃন্দ এবং আমাদের কোর্সের বিস্তারিত একটি তথ্য এখানে রয়েছে। যে কোর্সে তোমাদের জন্য প্রায় 150-টির উপরে লাইভ ক্লাস থাকবে, 200-র উপরে লাইভ এক্সাম থাকবে এবং প্রত্যেকটি ক্লাস হবে আমাদের জুম অ্যাপের মাধ্যমে। এবং জুম অ্যাপে তোমরা আমাদের মেন্টর বা ডিরেক্টর সকলকে সরাসরি প্রশ্ন করতে পারবে এবং ক্লাসে যদি কোনো কিছু না বুঝো ইনস্ট্যান্ট সে মেন্টরকে প্রশ্ন করতে পারবো। অর্থাৎ অফলাইনে পড়ার যে ফিল্ডটা এবং অফলাইনে টিচারকে যে প্রশ্ন করার যে পদ্ধতিটা, এটা কিন্তু তুমি জুম অ্যাপের মাধ্যমে খুব ইজিলি করতে পারবে। এবং তোমাদের জন্য রয়েছে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য 3টি প্রিন্টেড ডাইজেস্ট এবং ডাইজেস্টে আমাদের রিটেন পার্টও সংযুক্ত করা হয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকটি ক্লাস রেকর্ড থাকবে অর্থাৎ। এবং এই একটি কোর্সের মাধ্যমে তুমি ঢাবি বলো, জাবি বলো, গুচ্ছ বলো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমি কভার করতে পারবা। এবং আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমিও এই কোর্স করার মাধ্যমেই বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পেয়েছিলাম। তো তোমরা যারা এখনো কোথাও ভর্তি হওনি তারা চাইলে আমাদের কোর্সটিতে এনরোল করতে পারো। আমরা আজকে যেটি দেখবো সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের যে কিছু নিয়ম আমরা আজকে দেখার চেষ্টা করবো। এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। ঠিক আছে, আচ্ছা, আমাদের যে প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো, প্রথম প্রশ্নটা, দ্য প্রেসিডেন্ট said that the dash situation was very serious। এটা কি ইকোনমিক্যাল সিচুয়েশন হবে, এটা কি ইকোনমিক সিচুয়েশন হবে, এটা কি ইকোনমিক সিচুয়েশন হবে নাকি ইকোনমিক সিচুয়েশন হবে? খুবই কনফিউজিং ওয়ার্ড। তো তোমরা আমাকে একটু বলবা যে এটার উত্তর কি হতে পারে, এইটার উত্তর কি হতে পারে একটু বলবা। আচ্ছা, অনেকেই কমেন্ট করতে দেখছি। আচ্ছা দেখো, এইখানে যে প্রথম বিষয়টা দেখো, আমরা আজকে পড়ছি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? আজকে আমরা পড়ছি কি, আমরা এখানে এই যে পার্টটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে। দেখো অ্যাডজেক্টিভের কাজটা কি, অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে মডিফাই করে, তাই না? অ্যাডজেক্টিভ কি করে? নাউনকে মডিফাই করে। অর্থাৎ নাউন এবং প্রোনাউনের পূর্বে যদি কখনো গ্যাপ থাকে, ধরো এখানে একটি গ্যাপ রয়েছে, ঠিক আছে, গ্যাপের পরে এখানে একটি নাউন রয়েছে, তাহলে এই নাউনের ঠিক পূর্বে আমি যে গ্যাপটাতে সেটি কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। দেখো এই যে সিচুয়েশন ওয়ার্ডটা, তুমি খেয়াল করো, সিচুয়েশন যে ওয়ার্ডটা এখানে রয়েছে, সিচুয়েশন, এটা কি? এটি একটি, আমরা দেখতে পাচ্ছি এটি একটি নাউন। এই যে এটি একটি নাউন, তাহলে নাউনের পূর্বে যখন আমার গ্যাপ থাকবে সেই গ্যাপটাতে আমি কি বসাবো? সেই গ্যাপটাতে আমি অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এই প্রশ্নে আমি আগে দেখি কোনটা কোনটা অ্যাডজেক্টিভ রয়েছে। দেখো ইকোনমিক্স যে ওয়ার্ডটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ইকোনমিক্স ওয়ার্ডটা এটি একটি নাউন। আমরা জানি অর্থনীতি একটা বিষয়ের নাম, তাহলে যে কোনো বিষয়ের নামটা কি হয়? নাউন হয়। আবার দেখো ইকোনমি, এটা একটা বিষয়, এটা একটি নাম বোঝাচ্ছে, এটিও একটি নাউন। আচ্ছা, এখানে আমরা যে অ্যাডজেক্টিভ পাচ্ছি সেই অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা আলটিমেটলি পাচ্ছি দুইটা অ্যাডজেক্টিভ। এইটা একটা অ্যাডজেক্টিভ আর এইটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি কোনটা উত্তর নিব? দুইটা অ্যাডজেক্টিভ আমরা পাচ্ছি, আমরা এর ভিতর কোনটাকে উত্তর নিব? আচ্ছা, দুইটা অ্যাডজেক্টিভের ভিতর আমরা কোনটাকে উত্তর নিতে পারি? ঠিক আছে, দেখো আমরা যদি প্রথম যে ইকোনমিক্যাল, এটার আমি যদি দুইটা অর্থ বিচার করি, এই দুইটার অর্থ কিন্তু ভিন্ন। ইকোনমিক্যাল আর হচ্ছে ইকোনমিক। ইকোনমিক্যাল মানে ধরো তোমার অনেক বন্ধু আছে, ধরো কিছু বন্ধু আছে না যে তার অনেক টাকা পয়সা আছে বাট তোমাকে খাওয়াইতে চায় না, তাদেরকে আমরা কি বলি? আমরা মাঝে মাঝে বলি তাদেরকে কিপটা বলে সম্বোধন করি, তাই না? কিপটা মানে যারা খুবই মিতব্যয়ী। কিপটা আরেকটি ওয়ার্ড ধরো বলতে পারো, যারা খুবই মিতব্যয়ী, খুবই মিতব্যয়ী, ঠিক আছে, এদেরকে বলা হয় হচ্ছে ইকোনমিক্যাল। আর ইকোনমিক মানে কি? ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক। ইকোনমিক মানে হচ্ছে কি? অর্থনৈতিক, অর্থনৈতিক। এখন আমি একটু অপশনগুলো দেখার চেষ্টা করব যে দ্য প্রেসিডেন্ট সেড দ্যাট দ্য ড্যাশ সিচুয়েশন ওয়াজ ভেরি সিরিয়াস, এখানে কি যে কিপটা সিচুয়েশন ওয়াজ ভেরি সিরিয়াস বোঝাচ্ছে নাকি অর্থনৈতিক সিচুয়েশন ওয়াজ ভেরি সিরিয়াস বোঝাচ্ছে? কোনটা বোঝাচ্ছে? আচ্ছা, এ উত্তর করেছে দেখছি মেহেদি হাসান আর তামিম তাবাসসুম।
দুইজনই এ উত্তর করেছো। তোমাদের দুজনেরটাই আমরা দেখতে পাচ্ছি ভুল হয়েছে খুব সফলতার সাথে। সফলতার সাথে তোমরা দুজন ভুল উত্তর করেছো, এটা হবে না। উত্তরটা হবে আমার ইকোনমিক। ঠিক আছে, অর্থনৈতিক সিচুয়েশন, অর্থাৎ অর্থনৈতিক অবস্থাটা খুবই সিরিয়াস রয়েছে। এই যে তোমাদের ভুল করো অ্যাডজেক্টিভ, যে ইকোনমিক্যাল অ্যাডজেক্টিভ, ইকোনমিক্যাল অ্যাডজেক্টিভ, আমি তখন কোনটা ইউজ করবো? তো এই সকল প্রশ্নের ক্ষেত্রে আমরা জাস্ট এটার যে ওয়ার্ড মিনিংটা, এই যে এই দুইটার জাস্ট মিনিংটা যদি ভালোভাবে খেয়াল করতে পারো, তাহলে বাক্যের সাথে মিনিংটা মিলাই তুমি খুব ইজিলি উত্তর করতে পারবা। এজন্য বললি যে আসলে সবসময় যে রুলস পড়ে তুমি অ্যান্সার করতে পারবা সেটা কিন্তু না। তোমাকে রুলসের পাশাপাশি অবশ্যই তোমাকে বাক্যের অর্থের সাথে একটু মিলিয়ে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, যে মেহেদী হাসান পরবর্তীতে বি বলেছো, যে বি হবে তাহলে। ঠিক আছে, আচ্ছা তাসমিম তাবাসসুম, জাকিয়া সুলতানা মিম বি বলেছো, গুড। তো যারা যারা বি বলেছো তাদেরটা মোটামুটি ঠিক হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে দ্বিতীয় প্রশ্নটাতে একটু যাব। দেখো, ইট ইজ দ্য ড্যাশ সিটি অফ দ্য কান্ট্রি, ইট ইজ দ্য ড্যাশ সিটি অফ দ্য কান্ট্রি। আবারও দেখো, আমরা আবারও কি পাচ্ছি, সিটিটা কি, সিটিটা একটা কি নাউন। আর আমরা জানি, একটু আগেই বলেছি, নাউনের পূর্বে যদি কখনো গ্যাপ থাকে, আমরা যদি কখনো দেখি যে এখানে একটা নাউন রয়েছে আর নাউনের ঠিক পূর্বে একটি গ্যাপ রয়েছে, সেই গ্যাপে আমি কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। ঠিক আছে, সেই গ্যাপে আমি কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে আমি আগে দেখি এই অপশনগুলোর ভিতর কোনটা হবে, মোস্ট পপুলার হবে নাকি মোর পপুলার হবে, নাকি মোস্ট পিপুল হবে, নাকি মোস্ট পপুলেশন হবে, কোনটা উত্তর হতে পারে? 2 নাম্বারটা। তাসমিম, জাকিয়া সুলতানা মিম, আচ্ছা সবাই বি উত্তর দিয়েছিল আগেরটা। 2 নাম্বারটার উত্তর কি হতে পারে একটু ভাবো। আচ্ছা 2 এর একজন এ বলেছো, মেহেদী হাসান ডি বলেছো, মুজাহিদ মজুমদার। তাসমিন তাবাসসুম দ বলেছো, মানে তুমি মেবি মানে কি অভ্রতে টাইপ করতেছো নাকি বাংলিশে? তাসমিম, আচ্ছা জাকিয়া সুলতানা এ বলেছো। আচ্ছা আমরা এটা দেখি কি হবে। আমরা প্রথমে আগে খুঁজে নিব যে আমার এই অপশনগুলোতে কোথায় অ্যাডজেক্টিভের ব্যবহার হয়েছে। দেখো আমরা যদি দেখি পপুলেশন, পপুলেশনটা কি, এটা একটি নাউন, তাহলে এটা আমার আগেই বাদ, কারণ আমার এখানে গ্যাপে আগে আমার একটা অ্যাডজেক্টিভ লাগবে। আবার দেখো পিপল যে ওয়ার্ডটা রয়েছে, পিপল, পিপলটা কি, এটা একটি নাউন, তাহলে আমার এটাও বাদ, সি নাম্বারটাও আমার বাদ। আচ্ছা দেন আমরা যাব বি নাম্বারটাতে, মোর পপুলার। দেখো পপুলার আর পপুলাস মোটামুটি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু এইখানে যে অপশনটা, যে একটা দা রয়েছে, তোমরা যারা সুপারলেটিভ ডিগ্রি পড়েছো দেখো, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিতে আমরা জানি দা এর পরে সবসময় কি বসে, আমরা যখন ইউজ করব দা, সেই দা এর পরে সবসময় আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য মোরটা হচ্ছে কি, মোর হচ্ছে একটা কম্পারেটিভ ফর্ম, তার মানে এটাও আমার বাদ। এখানে সুপারলেটিভ ডিগ্রি যেটা রয়েছে সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোস্ট, মোস্ট। আর দেখো পপুলাস, পপুলাসটা একটি কি, অ্যাডজেক্টিভ। তো আলটিমেটলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিটি হচ্ছে একটি নাউন, আর নাউনের পূর্বে আগে আমার অ্যাডজেক্টিভ লাগবে, সেজন্য অপশনে আগে অ্যাডজেক্টিভটা খুঁজে নিব। দেখো পপুলেশন আর পিপল দুইটাই হচ্ছে নাউন, এই দুটো আমার আগেই বাদ। এরপর আমরা দেখতে পাচ্ছি দা, দায়ের পরে যদি কখনো কোনো ডিগ্রি ইউজ করতে হয় সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হয়। বাট বি নাম্বারটাতে মোর, যেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ইউজ করি, তাই এটাও বাদ। কিন্তু বাকি থাকলো আমার এ নাম্বারটা, সেজন্য উত্তরটা হবে কি, এ নাম্বার। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাবা। মল্লিক রহুল্লাহ, আচ্ছা আফিয়া আঞ্জু মানিকা বলছো এ, তাসমিম তাবাসসুম এ বলছো, এ বলেছে, ইমন বি বলেছিলা, যারা বি বলেছো একটু ভুল হয়েছে। নাহিদ হাসান তুই বলেছিলা, ঠিক আছে। এ হবে হয়তো, মানে তুমি সন্দিহান, ঠিক আছে, তুমি একটু সন্দেহ হচ্ছে তোমার। 100% ক হবে, এই অপশনে ক কই আছে? জাকিয়া সুলতানা, শফিকুল ইসলাম এ হবে বলছো। মুজাহিদ মজুমদার ধন্যবাদ। ঠিক আছে, আমরা আমরা তৃতীয় প্রশ্নে যাব। তৃতীয় প্রশ্নে যাব। দেখো তৃতীয় প্রশ্নটা কি চেয়েছে, ইন দ্য লাইন টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ড্যান্স, দ্য ওয়ার্ড স্প্রাইটলি ইজ এ অথবা অ্যান। এই যে ওয়ার্ড স্প্রাইটলি, দেখো তোমরা যখন পার্টস অফ স্পিচ পড়বা, পার্টস অফ স্পিচ গুলা তোমাকে দুই ভাবে প্রশ্ন আসবে আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে। একটা হচ্ছে তোমাকে সিঙ্গেল একটা ওয়ার্ড দিয়ে বলবে, সিঙ্গেল একটা ওয়ার্ড দিয়ে বলবে যে ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। আরেকটা কি দিবে, আরেকটা দিবে তোমাকে একটা সেন্টেন্সের ভিতর, সেন্টেন্সের ভিতর একটি ওয়ার্ড আন্ডারলাইন করে দিয়ে বলবে যে এই ওয়ার্ডটা বাক্যে কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে। তো দেখো আমরা ছোটবেলা থেকে যে একটা নিয়ম সবসময় শিখি, সেটা কি, যে এল ওয়াই থাকলেই আমরা সেটাকে কি ধরে নেই, অ্যাডভার্ব ধরে নেই। আমার এই বাক্যে কি এটা কোনো অ্যাডভার্ব কিনা একটু জানাবা। এই বাক্যে কি এটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে কিনা জানাবা।
মুজাহিদ মজুমদার এ বলছো, তাসমিম তাবাসসুম এ বলছো, মেহেদি হাসান এ বলছো। গুড। আচ্ছা, যেহেতু এল ওয়াই আছে কেন অ্যাডভার্ব হইলো না? আমরা ছোটবেলা থেকে এটা শিখি, তাই না? আমরা এই যে ছোটবেলা থেকে যেটা শিখি সেই ছোটবেলার জ্ঞান থেকে আমাদের বাইর হইতে হবে। আমরা দেখতে পাচ্ছি কি, আমরা বলেছি যে নাউনের পূর্বে, আমরা বলেছি যে নাউনের পূর্বে যদি কাউকে বসতে হয়, মানে সচরাচর মডিফাই করার জন্য নাউনের পূর্বে যদি কাউকে বসতে হয়, তাহলে অবশ্যই সেটা কি হবে? সেটা একটা অ্যাডজেক্টিভ হবে। আমরা দেখতে পাচ্ছি যে ড্যান্স ওয়ার্ডটা লক্ষ্য করো, এই যে ড্যান্স ওয়ার্ডটা, এই ড্যান্স ওয়ার্ডটা কি একটি নাউন, তাই না? তাহলে নাউনের পূর্বে যে বসেছে সে অবশ্যই কি হবে? সে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হবে। তো তোমরা যারা এই নাম্বারটা উত্তর করেছো তাদের সবারটাই সঠিক হয়েছে। আচ্ছা, এই এল ওয়াই এর ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে, দেখো। এল ওয়াই যুক্ত থাকলেই কিন্তু সবসময় অ্যাডভার্ব হয় না, আমাকে দেখতে হবে এল ওয়াইটা কার সাথে যুক্ত হয়েছে। আমি যখন দেখবো নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, আরেকটা ধরো বললাম অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, দুইটা জিনিস। তো যখন দেখবো নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে তখন সেটাকে বলবো অ্যাডজেক্টিভ, যখন দেখবো অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে তখন সেটাকে বলবো অ্যাডভার্ব। লাইক ধরো আমি বললাম যে ফাদার, FATHER, ফাদার প্লাস এল ওয়াই, তাহলে সেটা কি হবে? ফাদারলি। দেখো ফাদারটা কি? ফাদারটা হচ্ছে একটি নাউন, তাই না? ফাদারটা হচ্ছে কি একটা নাউন, তাহলে নাউনের সাথে যখন আমি এল ওয়াই যুক্ত করলাম তখন সেটা হবে কি? একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার ধরো আমি বলতে পারি যে ফ্রেন্ড, আমি বললাম যে ধরো ফ্রেন্ড, FRIENDLY, ফ্রেন্ড। এই যে ফ্রেন্ড শব্দটা কি? ফ্রেন্ড শব্দটা হচ্ছে একটি নাউন, এর সাথে আমি এল ওয়াই যুক্ত করলাম, তাহলে নাউনের সাথে যখন এল ওয়াই যুক্ত করব সেটা হয়ে যাবে আমার অ্যাডজেক্টিভ। আর যখন কোনো অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করব, ধরো আমি একটি উদাহরণ দিলাম যে প্রোডাক্টিভ। তো প্রোডাক্টিভ হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এর সাথে আমি যখন এল ওয়াই যুক্ত করব প্রোডাক্টিভলি, দেখো প্রোডাক্টিভলি, এই যে প্রোডাক্টিভ এটাও একটা অ্যাডজেক্টিভ, এর সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, তাহলে তখন এটা হয়ে যাবে কি? একটা অ্যাডভার্ব। তার মানে সবসময় এল ওয়াই থাকলেই যে সেটা অ্যাডভার্ব হবে তা না, আমাকে দেখতে হবে এই যে এল ওয়াই সাফিক্সটা এটা কার সাথে যুক্ত হয়েছে। তোমরা বুঝতে পারছো আশা করি। আচ্ছা, গুড। মল্লিক রহুল্লাহ ব্যাখ্যা করে বলে লিখে দিয়েছে, ধন্যবাদ। আচ্ছা, তোমরা যারা এ বলেছো তাদের সবারটাই সঠিক হয়েছে। আমরা পরবর্তীতে যাব 4 নম্বর যে প্রশ্নটা, দেখো 4 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি কি রয়েছে। যে ইনস্পাইট অফ বিং পুর, অর্থাৎ গরিব হওয়া সত্ত্বেও, হি মেড এ ড্যাশ বিল্ডিং, 2 স্টোরেজ নাকি, মানে সে হচ্ছে 2 তলা একটা বিল্ডিং তুলে ফেলছে। মানে বর্তমানে যারা সরকারি চাকরিজীবী অনেকে দেখা যায় যে যদি হালাল পথে চলে দেখা যায় একতলা বাড়িও তুলতে পারে না। এখানে কি বলছে যে স্পাইট অফ বিং পুর, গরিব হওয়া সত্ত্বেও 2 তলা বাড়ি তুলে ফেলছে। এটার উত্তরটা কি হতে পারে তোমরা একটু বলো। এখানে দেখা যাচ্ছে বিল্ডিংটা হচ্ছে একটি নাউন, বিল্ডিংটা হচ্ছে কি? একটি নাউন। আর আমরা দেখেছি যে নাউনের পূর্বে যখন কোনো গ্যাপ থাকবে, সেই গ্যাপটাতে আমরা বসাবো কি? অ্যাডজেক্টিভ বসাবো। আচ্ছা, তো আমরা যখন নাউনের নাম্বার পড়েছি, দেখো এই যে আমরা অনেক সময় নাউনকে সিঙ্গুলার প্লুরালে রূপান্তর করি না, এস বাই এস যোগ করে কি করি? এগুলাকে প্লুরালে রূপান্তর করি, তাই না? এগুলাকে প্লুরালে রূপান্তর করি। তো দেখো এই যে এস বা ইএস এটা যুক্ত করি কার সাথে? 2টা ওয়ার্ডের সাথে আমরা এস বাই এস যুক্ত করতে পারি, সেটা হচ্ছে 2টা ওয়ার্ড কি? এস বাই যুক্ত করে এক ভার্বের সাথে, আরেকটা এস বাই এস যুক্ত করি আমরা নাউনের সাথে, তাই না? অনেক সময় দেখা যায় কি টেক ভার্বের সাথে টেক্স, গিভের সাথে গিভস, ঠিক আছে? তার মানে ভার্ব বা নাউনের সাথে আমি এস বাই এস যুক্ত করতে পারবো, আর কোনো ওয়ার্ডের সাথে আমি কখনো এস বাই এস যুক্ত করতে পারবো না। তার মানে কোনো নাউনের পূর্বে যখন আমি কোনো অ্যাডজেক্টিভ পাবো, সেই অ্যাডজেক্টিভটাকে কখনোই প্লুরাল করা যাবে না, সেটা তার সাথে কখনো এস বাই এস যোগ করা যাবে না। তো সে অনুযায়ী এটা উত্তরটা কি হবে? ইয়াস ইয়াসমিন ঈশা সি বলছো, নাসরিন বিনতে সিদ্দিক সি বলেছো, মেহেদি হাসান সি বলেছো, তাসমিম তাবাসুম ডি বলেছো। আবার আমরা দেখতে পাচ্ছি তাসমিম তাবাসুম ডি বলেছো, বাকি সবাই ম্যাক্সিমাম সি বলেছো। আচ্ছা, গুড। তাহলে দেখো এই যে বিষয়টা, দেখো আমি বলেছি কি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসলে সেই অ্যাডজেক্টিভটাকে কখনো এস বাই এস যোগ করে প্লুরাল করা যাবে না। দেখো ডি নাম্বারটাতে এস বাই এস যোগ করছে, প্লুরাল করছে, বাদ। আবার দেখো আমরা যদি বি নাম্বারটাতে যাই, এস বাই এস যোগ করতে প্লুরাল করছে, এটাও বাদ। আবার দেখো আমি যদি এ নাম্বারটাতে যাই, স্টোরিজ, এস বাই এস যোগ করছে, প্লুরাল করছে, এটাও বাদ। একমাত্র সিঙ্গুলার হিসেবে রয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের সি নাম্বারটা, 2 স্টোরি। এই যে নাউনের পূর্বে আমার অ্যাডজেক্টিভ বসছে, এখানে যদি 2 4 5 6 যাই থাকুক না কেন, এরপরে তুমি কখনোই এস বাই এস যোগ করতে পারবা না যদি সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। তোমরা বুঝতে পারছো? অ্যাডজেক্টিভকে কখনোই প্লুরাল করতে পারবা না। গুড। ইয়াসমিন মিশাল লিখে দিয়েছে। আফিয়া আঞ্জু মানিকা সি, রাসেল হোসেন সি, এমডি রাসেল হোসেন সি বলেছো, গুড।
আচ্ছা, দেখো আমরা পরবর্তী প্রশ্নের দিকে একটু যাব। 5 নাম্বার প্রশ্নটা দেখব। 5 নাম্বার প্রশ্নটা কি চেয়েছে, দ্য ডেফিনেশন ফর গ্রাম ক্যালোরিজ অর ক্যালোরিজ আর ড্যাশ ফর মোস্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক। ঠিক আছে, এখানে কি অ্যাকিউরেট অ্যাজ ইনাফ হবে, এটা কি ইনাফ অ্যাকুরেট হবে, এটা কি অ্যাকুরেট ইনাফ হবে নাকি অ্যাজ অ্যাকুরেট ইনাফ হবে, কোনটা হবে? এই যে ইনাফের যে নিয়মটা, এই ইনাফের নিয়মটা আমাদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ইনাফের নিয়মটা, ইনাফটা কোথায় বসে তার যে একটা নিয়ম সেটা হচ্ছে, দেখো ইনাফটা বসে হচ্ছে, আমি বলতে পারি ইনাফটা বসে হচ্ছে নাউনের পূর্বে। ঠিক আছে, আর ইনাফের পূর্বে যদি কেউ বসতে চায় তাহলে সেটা বসবে কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। ঠিক আছে, ইনাফের যে ব্যবহারটা, ইনাফটা বসে প্রথম, মানে ইনাফ বসে হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে, কিন্তু যদি নাউন থাকে তাহলে নাউনের পূর্বে ইনাফ বসে। ঠিক আছে, এইটা হচ্ছে নিয়ম। এখন আমাকে দেখতে হবে এই যে অ্যাকুরেট ওয়ার্ডটা, এই যে অ্যাকিউরেট, অ্যাকিউরেট এটা কি কোনো নাউন নাকি অ্যাডজেক্টিভ, কোনটা? এটা কি নাউন নাকি এটা অ্যাডজেক্টিভ, মানে কোনটা হবে? আমি এখানে বললাম, মানে আগে তোমাকে ধরতে হবে এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। এটা যদি ধরতে পারো তাহলে তুমি উত্তর করতে পারবা খুব ইজিলি। ঠিক আছে, আচ্ছা ইনাফ প্লাস নাউন একজন বলেছো, ইনাফটা কি অ্যাকুরেট নাকি? আচ্ছা দেখো সালেহা খাতুন উত্তর করেছো ইনাফ অ্যাকুরেট। আমাকে আগে দেখতে হবে অ্যাকুরেট ওয়ার্ডটা কি। আমি যে মাঝে মাঝে বলি না তোমার উত্তর সঠিক হয়েছে, কেমন হয়েছে, সঠিক হয়েছে, লাইক অ্যাকুরেট অ্যান্সার, আমরা যদি মাঝে মাঝে বলি অ্যাকিউরেট অ্যান্সার, অ্যাকিউরেট অ্যান্সার। ঠিক আছে, মানে এই ওয়ার্ডটার পরে যে কোনো ওয়ার্ডের পরে যদি আমি একটা নাউন বসাইতে পারি, তার মানে সেই ওয়ার্ডটা হচ্ছে কি একটা, সেই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ, সেই ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ। এখানে অ্যাকিউরেট ওয়ার্ডটা এটাও হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু অ্যাডজেক্টিভ বসছে, তার মানে অ্যাডজেক্টিভের পরে, এখানে দেখো অ্যাডজেক্টিভের পরে বসবে ইনাফ। আমি এখানে দেখি কোথায় অ্যাকিউরেটের পরে ইনাফ আছে, দেখো এখানে আছে আগে, এটা বাদ, এটা বাদ, আর দেন ইনাফ অ্যাকুরেট রয়েছে, এটা বাদ। আবার দেখো এখানে দুটা জিনিস, অ্যাকুরেট ইনাফ নাকি অ্যাজ অ্যাকুরেট ইনাফ। দেখো অ্যাজ কখনো বসবে না ইনাফের সাথে, এটাও বাদ। আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে, যারা সি বলেছো, সি হচ্ছে সঠিক উত্তর। অ্যাকুরেট শব্দটা অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভের পরে আমি ইনাফ ইউজ করছি। ঠিক আছে, আচ্ছা বেশিরভাগই সি দিয়েছো দেখছি। জাকিয়াতা সুলতান আমিম বলছে অ্যাডজেক্টিভ, গুড। অ্যাডজেক্টিভ রাসেল হাসান বলছে অ্যাডজেক্টিভ, গুড। তো তোমরা বেশিরভাগই সি দিয়েছো, তো যারা যারা সি দিয়েছো তাদের সবারটাই সঠিক হয়েছে। আর যারা ভুল করেছো তারা শিখে নিবা, মানে আমরা ভুল করতে করতে শিখবো। অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা যায় কি, তোমরা যারা অনেক সময় এমসিকিউ, তোমরা যারা পরীক্ষা দিতে ভয় পাও, বিশেষ করে এই পরীক্ষার ভীতিটা তোমাদেরকে দূর করতে হবে। কেন দূর করতে হবে? কারণ তোমার যদি পরীক্ষা দেওয়ার মানে অভিজ্ঞতা যদি না থাকে, তুমি কিন্তু পরীক্ষার হলে ঘাবড়িয়ে যাবা। ঠিক আছে, এজন্য চেষ্টা করবা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসার আগে মিনিমাম 200-300 এক্সাম দিবা। এক্সাম দেওয়ার মাধ্যমে ভুল করতে করতে শিখবা। দেখবা প্রত্যেকটা এক্সামে মানে সেম প্যাটার্নের কিছু জিনিস তোমার ভুল হবে, সেই জিনিসগুলোকে রিকভার করার চেষ্টা করবা। আর এক্সাম দিতে দিতে এমন একটা অবস্থা হবে যে তোমার প্রশ্নগুলো প্রায় মুখস্থ হয়ে যাবে। আর দেখা যায় তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, সবখানে প্রায় সেম প্যাটার্নেরই কিন্তু কোশ্চেন করা হয়। ঠিক আছে, মানে সেম টপিকেরই কোশ্চেন করা হয়। তো এক্সাম দিতে দিতে যেন তোমাদের প্রশ্ন মুখস্থ হয়ে যায়, এরকম একটা অবস্থাতে মানে এক্সাম দিবা, যেন এমসিকিউ পরীক্ষাটা খুব ভালো হয় তোমাদের। আচ্ছা তোমরা যারা সি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমাদের ব্যবসা শিক্ষা ইউনিটের একটি কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে মেন্টর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে। হ্যাঁ, আমাদের ইয়াসিন শেখ ভাই হিসাব বিজ্ঞানের, এবং ইমানুল রিয়াদ ভাই রয়েছে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং বিভাগে। এবং তোমাদের জন্য এখানেও দেখা যায় 180টির উপর লাইভ ক্লাস রয়েছে, 230-এর উপর এক্সাম রয়েছে, জুমে ক্লাস হবে, যেখানে তোমরা বি ইউনিটের মতোই সি ইউনিটেও তোমরা সরাসরি মেন্টরকে প্রশ্ন করতে পারবা। ঠিক আছে, তো আমরা দেখবো পরবর্তী যে প্রশ্নটা, আমরা 6 নম্বর প্রশ্ন দেখবো। দ্য টাইনি প্রিন্ট অন দ্য পোস্টার ইজ ড্যাশ স্মল টু বি রিড ইজিলি। আচ্ছা, দ্য টাইনি প্রিন্ট অন দ্য পোস্টার ইজ ড্যাশ স্মল টু বি রিড ইন ইজিলি। এটা কি সো হবে, এটা কি মাছ হবে, এটা কি ভেরি হবে, নাকি টু হবে? এটা উত্তরটা কি হতে পারে? দেখো এই যে এই প্রশ্নগুলো হচ্ছে সিকোয়েন্সের একটা প্রশ্ন। আমরা যদি সিকোয়েন্সটা একটু ধরতে পারি তাহলে এই প্রশ্নের উত্তরটা খুব ইজিলি করতে পারবো। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আচ্ছা আমরা সিকোয়েন্সটা, আমরা একটা সিকোয়েন্স দেখবো। দেখো ছোটবেলা থেকে আমরা মানে যখন আমরা 9-10-এ আমাদের কিন্তু একটা টপিক ছিল, তোমাদের মনে আছে, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে রূপান্তর করা, মানে চেঞ্জিং সেন্টেন্স একটা টপিক ছিল। সেখানে আমরা কিন্তু একটা একটা বাক্য পড়তাম অনেক সময়, যে দ্য ম্যান, ধরো দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। ঠিক আছে, এটা একটা বাক্য। এটা যদি আমি কমপ্লেক্স রূপান্তর করি তাহলে বাক্যটা কি হবে? দ্য ম্যান
দ্য ম্যান ইজ সো উইক, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তাই না? এটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আর এটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো আমি এখানে যে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছি, সিকোয়েন্সটা হচ্ছে 2.2, দেখো এখানে লিখছি 2.2 প্লাস v1 থাকে পরবর্তীতে, আরেকটা সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি সো ডট ডট দ্যাট, এরপর একটা ক্লজ থাকে ডট সরাসরি। তো এই যে ডট ডট, এই যে মাঝখানের ওয়ার্ডটা, এইখানে আমরা দুইটা জিনিস বসাইতে পারি, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, মানে দুইটা ক্ষেত্রে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাইতে পারি যে মাঝখানে। তার মানে এটার যে সিকোয়েন্সটা সেটা হচ্ছে টু, তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, তারপরে টু বসবে, অথবা সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তারপর দ্যাট বসবে। সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা একটু দেখি। দেখো এখানে আমার যে অপশনগুলো দেখো 2+v1 রয়েছে, 2+v1 মানে 2+v1 পেয়েছি সিকোয়েন্স অনুযায়ী। স্মল, আমরা জানি কি স্মল একটা কি, স্মল একটা অ্যাডজেক্টিভ, তাই না? স্মল একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে আমরা অ্যাডজেক্টিভটাও পেয়ে গিয়েছি, এখানে আমরা অ্যাডজেক্টিভটাও পেয়ে গিয়েছি। তার মানে বাকি থাকলো সিকোয়েন্স অনুযায়ী কি, বাকি থাকলো সিকোয়েন্স অনুযায়ী টু, সেজন্য আমরা এখানে উত্তরটা হবে কি টু, ঠিক আছে? এই যে টু, ডি নাম্বারটা, জাস্ট সিকোয়েন্সটা মনে রাখবা তোমরা। এখানে মানে আমরা হচ্ছে এখানে কি করেছি যে এখানে যে প্রশ্নটা এসে সেখানে গ্যাপটা দিয়েছি টু এর, এখানে কিন্তু গ্যাপটা মাঝখানেও থাকতে পারতো, আবার এই গ্যাপটা ঠিক টু এর এখানেও থাকতে পারতো, সেজন্য এখানে তিনটা গ্যাপেই যেন তোমরা উত্তর করতে পারো, সেজন্য তোমরা এটা সিকোয়েন্সটা জাস্ট মনে রাখবা 2.2 আর সো ডট ডট দ্যাট, মাঝখানে বসবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? আচ্ছা, সবাই ডি বলেছো, ম্যাক্সিমামই ডি বলেছো, গুড। আচ্ছা, সালিয়া খাতুন প্রথমে ভেরি বলেছিলা, ভেরি হবে না, এটা হবে হচ্ছে ট্রু। যখন আমরা পরবর্তীতে 2+v1 পাবো তখন তার পূর্বে টু ইউজ করবে। এখানে যদি 2+v1 না থাকতো, ধরো এইটুক নাই, ধরো এইটুকু নাই, ঠিক আছে, এইটুক কাটা, এইটুক কাটা, মানে এই 2+v1 পর্যন্ত ধরো যে কাটা দিলাম আমি, ঠিক আছে, 2+v1 কাটা, তখন আমি এখানে ভেরি ইউজ করতে পারবো, তখন আমি এখানে ভেরি ইউজ করতে পারবো। পার্থক্যটা বুঝছো? ভেরিটা আমি তখন ইউজ করতে পারবো যদি ওই পাশে আমার 2+v1টা না থাকে, তখন আমি ভেরি ইউজ করতে পারবো, বাট এখানে আমি কোনো ভেরি ইউজ করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছো, ডি হয়েছে, গুড। আচ্ছা, আমরা পরবর্তীতে যাব, আমরা 7 নম্বর প্রশ্ন একটু তাকাবো, দেখি কি বলেছে আমাদেরকে। ওয়াটার ইজ ড্যাশ দ্যাট ইট জেনারেলি কন্টেইনস ডিসলভড ম্যাটেরিয়ালস ইন গ্রেটার অর লেসার অ্যামাউন্ট। এটা কি সাচ অ্যান এক্সিলেন্ট সলভেন্ট হবে, সাচ এক্সিলেন্ট অ্যান্ড সলভেন্ট হবে, নাকি সাচ এক্সিলেন্ট সলভেন্ট হবে, নাকি এ সাচ এক্সিলেন্ট সলভেন্ট হবে? তবে এইটাও একটা সিকোয়েন্স কেন্দ্রিক কোশ্চেন, ঠিক আছে, সিকোয়েন্স কেন্দ্রিক কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারগুলো দেখো এইভাবে করবা, সেটা হচ্ছে সো, এটা যে নিয়মটা আমরা সো দিয়ে দেখি, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ অথবা অ্যান প্লাস নাউন বসে, ঠিক আছে। আচ্ছা, আমি সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব। আর সাচের ক্ষেত্রে যেটা বসে সেটা হচ্ছে সাচ প্লাস এ অথবা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে, ঠিক আছে। এটা এই দুটো হচ্ছে সিকোয়েন্স। ধরো আমি দুটো সেন্টেন্স লিখবো যে ইট ইজ such a it is such a beautiful, it is such a beautiful বললাম, হইতে পারে ধরলাম যে কাউ, মানে খুব বিউটিফুল একটা কাউ বা বিউটিফুল একটা গরু দেখলা, এটা হচ্ছে such a beautiful কাউ। এই সেম সেন্টেন্সটা যদি আমি এইভাবে লিখি, সেম সেন্টেন্সটা কিন্তু আমাকে এইভাবে লিখতে পারি যে it is so beautiful a কাউ। দেখো এই দুটা সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা লক্ষ্য করো। পার্থক্যটা হচ্ছে আর্টিকেল এ এর যে ব্যবহারটা, এক জায়গাতে আমরা আর্টিকেল যে এ এটা ব্যবহার করছি সাচের সাথে, আর যখন আমি সো ইউজ করব তখন আর্টিকেল এটা ব্যবহার করব নাউনের সাথে। জাস্ট এই সিকোয়েন্সটা তোমরা একটু মনে রাখবা। তো সেই অনুযায়ী যদি সাচের ব্যবহারটা আমরা একটু লক্ষ্য করি, সাচের ব্যবহারটা যদি লক্ষ্য করি, দেখো আমাদের উত্তরটা কি হচ্ছে। এখানে রয়েছে কি সাচ, তাহলে আমরা দেখবো আগে কোথায় সাচ রয়েছে, এখানে এ চলে আসছে, তার মানে এটা আমার প্রথমেই বাদ, এই ডি বেটা প্রথমেই বাদ। আচ্ছা, আমরা সাচ দেখবো, তার মানে এখানে সাচ রয়েছে, এখানে সাচ রয়েছে, এখানে সাচ রয়েছে, তাহলে সাচের পরে আমার কি লাগবে, এ অথবা অ্যান লাগবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সিলেন্ট রয়েছে, মানে অ্যাডজেক্টিভ রয়েছে, এটা বাদ, মানে এ হবে না অ্যান হবে। এখানে একটা প্রশ্ন, এক্সিলেন্ট,
আমি এক্সিলেন্টের পূর্বে এ দিব না এন দিব, তোমরা যারা আর্টিকেল পড়েছো তোমরা জানো এক্সিলেন্টের পূর্বে হবে কি এন, ঠিক আছে এন। তার মানে আমার সি নাম্বারটাও কাটা হচ্ছে না। তারপরে দেখো এ অথবা এন গেল, তারপরে আমার কি একটা অ্যাডজেক্টিভ লাগবে না, দেখো অ্যাডজেক্টিভ রয়েছে এক্সিলেন্ট, দেন দেখো পরবর্তীতে নাউন লাগবে, সলভেন্টটা হচ্ছে সেই নাউন। ঠিক আছে, এই যে সিকোয়েন্সটা, জাস্ট সিকোয়েন্স অনুযায়ী এটা যদি উত্তর করতে পারো বা মনে রাখতে পারো খুব ইজিলি এটার অ্যান্সার করতে পারবে, সেজন্য উত্তরটা হবে কি এ নাম্বারটা হবে এটার উত্তর। আচ্ছা, এটার উত্তর দেখছি অনেকেই পারোনি প্রথমে। মেহেদি হাসান, জাকিয়া সুলতানা মিম, এ বলেছ, গুড। আচ্ছা, এ বলেছো যারা সাচ অ্যান এক্সিলেন্ট সলভেন্ট, সালিয়া খাতুন গুড, তাহসিনা রওজা এ বলেছো, মেহেদি হাসান এ বলেছো দেখছি, গুড। তো তোমরা যারা এ বলেছো তারা বিষয়টা ধরতে পেরেছো। দেখো এটা হচ্ছে জাস্ট একটা সিকোয়েন্স, ঠিক আছে, জাস্ট সিকোয়েন্সটা মনে রাখবা, সাচের ক্ষেত্রে একটা নিও আর সো এর ক্ষেত্রে আরেকটা সিকোয়েন্স, ঠিক আছে, এই দুইটা সিকোয়েন্স তোমরা খাতায় নোট করে রাখবা, এই দুইটা সিকোয়েন্স তোমরা খাতায় কি করবা নোট করে রাখবা। তো এটার একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে এই যে নাউনটা আমরা এখানে ইউজ করছি না, নাউনটা, এই নাউনগুলা কিন্তু দেখবা সব প্রত্যেকটা নাউনই হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তোমরা যদি এমন কোনো অপশন পাও যে এখানে যে নাউনটা বসছে সেই নাউনটা যদি আনকাউন্টেবল হয়, এই যে নাউনটা, এই যে নাউনটা এটা যদি কখনো আনকাউন্টেবল হয়, আনকাউন্টেবল হয়, আনকাউন্টেবল হয়, তখন কিন্তু জাস্ট তোমাকে সাচ ইউজ করতে হবে, সাচ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। লাইক ধরো আমি একটা সেন্টেন্স দিলাম তোমাকে, ধরো একটা সেন্টেন্স লিখলাম যে ইট ইজ, ধরো বললাম সাচ নাইস ওয়েদার, ঠিক আছে। দেখো ওয়েদারটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন যখন আমি বসাইছি তখন কিন্তু সাচের সাথে আর এ অথবা এন তুমি ইউজ করতে পারবা না এবং সো ইউজ করতে পারবা না। সেক্ষেত্রে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমার সিকোয়েন্সটা হবে সাচ, অ্যাডজেক্টিভ প্লাস আনকাউন্টেবল নাউন। মানে এই তিনটা বিষয় তোমরা মনে রাখবা, সবচেয়ে বেশি আসে হচ্ছে এই দুইটা পরীক্ষার হলে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে যারা এ বলেছো সবারটাই সঠিক হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব। 8 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। 8 নম্বর প্রশ্ন আমাদের কি চেয়েছে, দ্য ভেজিটেশন ইন টেম্পারেট জোনস, দ্য ভেজিটেশন ইন টেম্পারেট জোনস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইজ, এটা কি সিমিলার হবে, এটা কি লাইক হবে, এটা কি সেম হবে, নাকি এটা অ্যাজ হবে? দেখো তোমার কাছে মনে হইতে পারে সবগুলাই উত্তর হইতে পারে, আমি যখন প্রথমে পড়তাম আমারও মনে হইতে সবগুলো উত্তর হইতে পারে, বাট এটা একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি আমরা একটু দেখবো, যে কিছু কিছু ওয়ার্ডের একটু ব্যবহার আমরা একটু দেখবো। যে দেখো দা সেম, দা সেম, আবার ধরো থাকতে পারে হচ্ছে অ্যালাইক, দ্য সেম, অ্যালাইক, সিমিলার, এটা হচ্ছে তিনটা শব্দ। আর আর তিনটা শব্দ আমি এখানে লিখবো, দা সেম অ্যাজ, দা সেম অ্যাজ, লাইক, আর হচ্ছে সিমিলার, সিমিলার টু। দেখো এই যে তিনটা যে শব্দ, তিনটা করে শব্দ লিখছি আমি তিনটা পার্টে। এটা একটা পার্ট, একটা পার্ট হচ্ছে দা সেম, লাইক, সিমিলার, এটা একটা। আরেকটা হচ্ছে দা সেম অ্যাজ, লাইক, আর হচ্ছে সিমিলার টু। এই যে তিনটা, এটার ব্যবহারটা আমি কখন করব, ঠিক আছে, এটা ব্যবহার কখন করব দেখো খুব ইজিলি মনে রাখবা। যখন দেখবা এই তিনটার যে ব্যবহার, দেখো এই তিনটার যে ব্যবহার, এটা বসবে বাক্যের মাঝে। বাক্যের মাঝে বলতে এই তিনটা জিনিস, মানে এখানে যে ছয়টা জিনিস আমি ব্যবহার করছি, ছয়টা জিনিসই ব্যবহার করা হয় তুলনা বুঝাইতে। ম্যাক্সিমাম দুইটা জিনিস থাকে তুলনা বুঝাইতে। তো ওই তুলনা বোঝানোর ক্ষেত্রে যে দুইটা জিনিস থাকবে সেই দুইটার মাঝে বসবে এই শব্দগুলা। আর এই যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য সেম, লাইক, আর সিমিলার টু। আচ্ছা, এখানে কিন্তু একটা মিস্টেক হয়েছে, এখানে এইগুলা বসবে হচ্ছে বাক্যের শেষে, এটা বসবে বাক্যের শেষে, আর এটা বসবে হচ্ছে বাক্যের মাঝে তুলনা বোঝালে, ঠিক আছে, সরি ফর মিস্টেক। দ্য সেম, অ্যালাইক, আর সিমিলার এটা বসবে বাক্যের শেষে, আর এটা বসবে হচ্ছে বাক্যের মাঝে। আমি দুটা আমি তোমাকে একটা সেন্টেন্স দেখাচ্ছি, দেখো ধরো বললাম হি ইজ লাইক আ টাইগার। দেখো এখানে যে তুলনাটা হয়েছে লক্ষ্য করো, হি এর সাথে টাইগারের তুলনা হয়েছে, হি এর সাথে টাইগারের তুলনা হয়েছে। তো তুলনা করা দুইটা বস্তুর মাঝে বসবে হচ্ছে আমার দ্য সেম অ্যাজ, লাইক, সিমিলার টু। এখানে লাইকের জায়গায় সিমিলার টু এ টাইগার লিখতে পারো, দ্য সেম অ্যাজ টাইগার লিখতে পারো। এই সেম সেন্টেন্সটা আমি যদি এভাবে লিখি, হি অ্যান্ড টাইগার, হি অ্যান্ড টাইগার আর
অ্যালাইক, তখন আমাকে লিখতে হবে কি আর অ্যালাইক, অথবা আর সিমিলার, অথবা দা সেম। বুঝতে পারছো? যে যখন যে তুলনা করার যে বিষয়টা, তুলনা করার ক্ষেত্রে যখন দুইটা তুলনীয় বস্তুর মাঝে গ্যাপ থাকবে তখন আমি ইউজ করব হচ্ছে নিচের গুলা, দা সেম অ্যাজ, লাইক, সিমিলার টু। আর যখন তুলনা করা বস্তুর শেষে ইউজ হবে, বাক্যের শেষে, তখন আমি ইউজ করবো দা সেম, অ্যালাইক আর হচ্ছে সিমিলার। এখন আমরা দেখি দা ভেজিটেশন ইন টেম্পারেট জোনস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইজ, দেখো বাক্যের শেষে রয়েছে, তাই না? এটা রয়েছে কোথায়? বাক্যের শেষে রয়েছে। তাহলে শেষে যখন থাকবে তখন আমি কি ইউজ করতে পারি? এই কয়েকটা জিনিস, দা সেম ইউজ করতে পারি, অ্যালাইক ইউজ করতে পারি, সিমিলার ইউজ করতে পারি। দেখো সেম হবে না, অ্যাজ হবে না, লাইকটা তো বাক্যের মাঝে বসে, এটাও হবে না। তো আলটিমেটলি আমার উত্তরটা হবে কি? এ নাম্বারটা, উত্তরটা হবে এ নাম্বার, সিমিলার। তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো তো আশা করি। আচ্ছা, আটের কেউ কেউ সি বলেছিলা, তোমরা কেউ কেউ আটের সি বলেছিলা, সি হবে না, সেম একা বসবে না, দা সেম অথবা দা সেম অ্যাজ। বুঝতে পারছো? দা সেম অথবা দা সেম অ্যাজ। সালেহা খাতুন সিমিলার বলেছো, জাকিয়া সুলতানা মিম সিমিলার বলেছো, ইয়াসমিন এসে আবার সি বলেছিলা, তোমার সি হবে না। ঠিক আছে, ঠিক আছে, গুড। আচ্ছা, গুড। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাব। 9 নম্বর যে প্রশ্নটা আমরা একটু দেখি। 9 নম্বর প্রশ্ন আমাদের কি চেয়েছে? অলদো, অলদো, দেখো সেম জিনিস, এটা কিন্তু খুব তোমাদের পারার কথা, একটু আগে দেখেছো। অলদো দে আর সিমিলার, চিপমাঙ্কস আর ড্যাশ মোস্ট আদার গ্রাউন্ড স্কুইরালস। দেখো এই চিপমাঙ্কস এর সাথে এখানে দুইটা জিনিসের তুলনা হয়েছে। এইটার সাথে, মানে ধরো তুমি এই ওয়ার্ডটার মানে জানো না, তুমি ধরে নাও এটার নাম রহিম, ঠিক আছে, আর ধরো নাও এটার নাম হচ্ছে কি করিম। রহিম আর করিমের মধ্যে ধরো তুলনা হয়েছে। এখন তুলনাকৃত বস্তুর শেষে গ্যাপ রয়েছে না আমার মাঝে গ্যাপ রয়েছে? দেখো শেষে আর মাঝে, দেখো মাঝে যখন থাকবে তখন আমি এই কয়েকটা ওয়ার্ড ইউজ করবো, দা সেম অ্যাজ, লাইক আর সিমিলার টু। আর শেষে যদি গ্যাপ থাকতো তখন আমি দা সেম, অ্যালাইক আর সিমিলার ইউজ করতে পারতাম। এখন দেখতে পাচ্ছি আমরা বাক্যের মাঝে গ্যাপ রয়েছে, এই গ্যাপটা রয়েছে কোথায়? মাঝে। তাহলে মাঝে যখন গ্যাপ থাকবে আমরা কি কি ইউজ করতে পারি একটু দেখি। মাঝে গ্যাপ থাকলে আমরা ইউজ করব হচ্ছে দা সেম অ্যাজ, এটা ইউজ করতে পারি, লাইক ইউজ করতে পারি, আর হচ্ছে সিমিলার, সিমিলার টু ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দেখি অপশনে এগুলোর ভিতর কোনটা কোনটা আছে। অপশন এগুলোর ভিতর কোনটা কোনটা আছে? দেখো লাইক টু বাদ, ঠিক আছে, লাইক অ্যাজও নাই, অ্যালাইক তো বাক্যের শেষে বসবে, এটাও বাদ। মানে আলটিমেটলি আমার বাক্যে অপশনে থাকতেছে কোনটা? সি নাম্বারটা। অপশনে থাকতেছে সি নাম্বারটা, সেজন্য উত্তর হবে কি? চিপমাঙ্কস আর লাইক মোস্ট আদার গ্রাউন্ড স্কুইরালস। আমরা বুঝতে পেরেছো? এটার উত্তরটা হবে কি? লাইক। আচ্ছা, 9 সি বলেছো, গুড। বাক্যের মাঝে থাকলে লাইক, গুড গুড। বাক্যের মাঝে থাকলে লাইক, জাস্ট মাঝে কোনটা আর শেষে কোনটা এটা মনে রাখো। এবং কাদের মাঝে? যে দুটা জিনিসের তুলনা হবে তাদের মাঝে। আর দুটা জিনিস যখন একসাথে থাকতেছে তখন তার শেষে আমার গ্যাপটা থাকবে। জাস্ট এই দুটা জিনিস একটু মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা যারা আমাদের হচ্ছে বি ইউনিটের এক্সিলেন্ট কোর্সে ভর্তি হবা তাদের জন্য আমাদের যে প্রিন্টেড ডাইজেস্ট রয়েছে, এই ডাইজেস্ট, প্রত্যেকটা ডাইজেস্টে তোমরা দেখবা মিনিমাম, প্রত্যেকটা ডাইজেস্টে মিনিমাম 7 থেকে 8 হাজার এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সেই প্রশ্নগুলো যদি তোমরা সলভ করতে পারো, অ্যাডমিশনের যে এমসিকিউ ভীতিটা তোমাদের ভিতর থাকে সেটা দূর হয়ে যাবে এবং খুব ভালো একটি ফলাফল অর্জন করতে পারবো পরীক্ষার হলে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো আমরা 10 নম্বর প্রশ্নটার দিকে একটু যাব। 10 নম্বর প্রশ্নে আমাদের কি চেয়েছে একটু দেখি। The Canterbury Tales, written about 1386, is as alive and dash today as it was nearly 60 years ago. দেখো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের একটা ব্যবহার, অ্যাডজেক্টিভের একটা ব্যবহার রয়েছে। দেখো অ্যাডজেক্টিভটা মোটামুটি মানে যে প্রোডাক্টিভ বলো বা কিউরিয়াস বলো, এই সকল অ্যাডজেক্টিভের বাইরে আমরা ভার্বকে যখন অ্যাডজেক্টিভ করি, দেখো ভার্বকে আমরা দুইটা ভাবে অ্যাডজেক্টিভ করতে পারি। ভার্বকে দুইটা ভাগে, একটা হচ্ছে আমি এর সাথে, ভার্বের সাথে যদি ইডি যুক্ত করি এটা একটা অ্যাডজেক্টিভ হবে। আবার আমি যখন ভার্বের সাথে, ধরো আমি যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, তখন এই দুইটাই কিন্তু একটা অ্যাডজেক্টিভের কাজ করে, মানে অ্যাডজেক্টিভ হইতে পারে। এখন আমি কোনটা ইউজ করব? ইডি যুক্ত অ্যাডজেক্টিভটা আমি কখন ইউজ করব আর আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভটা আমি কখন ইউজ করব, এটা হচ্ছে আমার একটা জানার বিষয়, এটা আমাদের আগে জানতে হবে। দেখো আমি যখন দেখবো, ধরো একটা সেন্টেন্স লিখলাম যে আই অ্যাম, ধরো অপশনে দিল বোর্ড নাকি বোরিং, ঠিক আছে, বোরিং। আর ধরো আরেকটা সেন্টেন্স আমি লিখলাম দা মুভি ইজ, দ্য মুভি ইজ, এটা কি বোর্ড নাকি বোরিং? দুইটা জিনিসের পার্থক্য খেয়াল করো, জাস্ট দুইটা সাবজেক্টে পার্থক্য রয়েছে।
দেখো আমরা এই পাশে দেখতে পাচ্ছি কি, এ পাশে দেখতে পাচ্ছি সাবজেক্টটা হচ্ছে একটা ব্যক্তি, এ পাশে কি সাবজেক্টটা একটি, এ পাশে সাবজেক্টটা হচ্ছে কি একটি ব্যক্তি, আর এখানে সাবজেক্টটা কি একটি বস্তু, সাবজেক্টটা হচ্ছে কি একটি বস্তু। তোমরা যখন মনে রাখবা যখন বাক্যের সাবজেক্টটা ব্যক্তি থাকবে, ব্যক্তিকে মডিফাই করার জন্য অ্যাক্টিভ সেন্টেন্সে আমরা দেব আই এম বোর্ড, মানে ইডি যুক্ত যে ফর্মটা রয়েছে, ইডি যুক্ত ফর্মটা সেটা হবে কি ব্যক্তির ক্ষেত্রে, সেটা হবে কি ব্যক্তির ক্ষেত্রে হবে ইডি যুক্ত ফর্মটা, ব্যক্তির ক্ষেত্রে। আর আমরা যখন দেখব কোনো বস্তু রয়েছে তখন হবে আইএনজি যুক্ত ফর্মটা হবে বস্তুর ক্ষেত্রে, আইএনজি যুক্ত ফর্মটা হবে কার ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে। এখানে দা মুভি একটি বস্তু, তার মানে এখানে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ লাগবে, তাহলে দা মুভি ইজ বোরিং। ঠিক আছে, ঠিক একই ভাবে দেখো আমার এখানে সাবজেক্টটা কে রয়েছে, দা সেন্টরবারি টেলস। তো ধরো এখানে দা সেন্টরবারি টেলস নামে কোনো বই তুমি পড়ো না, ধরো এটা ইংলিশ লিখলাম, এটা হচ্ছে একটা ইংলিশ বই, ইংলিশ বইটা ধরো যে মানে 1386 সালে লেখা হয়েছিল, ইজ স্টিল অ্যাজ অ্যালাইভ, এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যালাইভ অ্যাডজেক্টিভ। এরপরে আমার অপশনে দেখো অ্যাপিয়াল, অ্যাপিয়াল তো আমরা জানি একটা ভার্ব, তাই না, অ্যাপিয়াল আমরা জানি কি একটা ভার্ব। তো এটাকে আমরা ভার্বকে দুইটা ভাবে অ্যাডজেক্টিভ করতে পারি, ইডি আর আইএনজি যুক্ত করে। তো যেহেতু বাক্যের সাবজেক্টটা আমার কি বস্তু, বাক্যের সাবজেক্টটা যেহেতু আমার বস্তু, তাহলে বস্তুর ক্ষেত্রে আমরা কি ইউজ করব, এই আইএনজি যুক্ত ফর্মটা বস্তুর ক্ষেত্রে ইউজ করব। এখানে আইএনজি যুক্ত ফর্মটা কি আছে, আইএনজি যুক্ত ফর্ম আছে শুধুমাত্র সি নাম্বারটাতে, অ্যাপিয়ালিং, অ্যাপিয়ালিং। ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো? আচ্ছা গুড। সালে 71 বোর্ড লিখেছে অ্যাপিয়ালিং, অ্যাপিয়ালিং। লাইক তো একটা ভার্ব, লাইক তো শুধু ভার্ব না, লাইক প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারে, লাইক যে কোনো কিছু হিসেবে ব্যবহার হতে পারে। লাইক ধরো যে গো, তুমি ছোটবেলা থেকে কি পড়ো, ছোটবেলা থেকে পড়ো হচ্ছে গো একটা ভার্ব। আমি যদি বলি গো একটা নাউন, তুমি কি বিশ্বাস করবা? বিশ্বাস করতে বাধ্য। দেখো এই যে ওয়ার্ডের যে ডিফারেন্সটা, একটা ওয়ার্ড বাক্যের পজিশন ভেদে সে বিভিন্ন পার্সোনালিটিস হইতে পারে। গোটা বাক্যে ভার্বের পজিশনও রোল প্লে করতে পারে, আবার এই একই গো ওয়ার্ডটা বাক্যে নাউনও হইতে পারে। এটা হচ্ছে পজিশন ভেদে আমার নাউন হইতে পারে। কিভাবে হইতে পারে, ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। দেখো এখানে, দেখো এইখানে যে গোটা, এটাকে কি তুমি ভার্ব বলবা? কখনোই না, কারণ দা আর অফের মাঝে যদি কোনো ওয়ার্ড বসে সেটা কিয়ামতের আগ পর্যন্ত সবসময় কি হবে, সেটা কিয়ামতের আগ পর্যন্ত সবসময় হচ্ছে নাউন হবে। ঠিক আছে, তাই এই যে একটা গদবাঁধার নিয়ম যে এই ওয়ার্ডটা শুধুমাত্র এই পার্টস অফ স্পিচই, এটা কিন্তু একদম ভুল কথা। আমাকে দেখতে হবে ওয়ার্ডটা বাক্যের কোন পজিশনে বসেছে। লাইকের পরে যদি, এই যে লাইক ওয়ার্ডটা, লাইকের পরে যদি তুমি কোনো নাউন পাও, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মতো অর্থ দেয়। এটা কি অর্থ দেয়? মতো অর্থ দেয়, মতো, মতো। তো এটা হচ্ছে কি একটা, তখন এটা প্রিপোজিশনের কাজ করে, তখন এটা প্রিপোজিশনের কাজ করে। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পেরেছো। গুড, যারা সি বলেছো সবারটাই সঠিক হয়েছে। আচ্ছা আমরা 11 নম্বর প্রশ্নে যাব। দ্য ড্যাশ প্ল্যানেট ফ্রম দ্য সান, মার্স হ্যাজ এ ইয়ার অফ 687 ডেজ। আচ্ছা এখানে লেখা যাচ্ছে যে ড্যাশ প্ল্যানেট ফ্রম দ্য সান। আচ্ছা মার্স, মার্স মানে আমরা জানি কি, মার্স মানে আমরা জানি মঙ্গল গ্রহ। এই যে মঙ্গল গ্রহটা, এই যে মঙ্গল গ্রহটা, মঙ্গল গ্রহটা কি সূর্য থেকে, মঙ্গল গ্রহটা আমরা দেখতে পাচ্ছি সূর্য থেকে, মানে আমরা যদি সৌরজগতে যারা ভূগোল পড়ছো আর জিকে পড়ছো, সৌরজগৎ থেকে তোমরা দেখবা 4 নাম্বার যে গ্রহটা সূর্যের পর, সেটা হচ্ছে এই 4 নাম্বার গ্রহটা হচ্ছে সূর্য থেকে মঙ্গল গ্রহতে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে বলছে যে এখানে যে ব্যবহারটা সেটা হচ্ছে নিউমেরালের ব্যবহার, নাম্বার, নাম্বারের যে ব্যবহারটা। দেখো নাম্বার সচরাচর দুই প্রকার, নাম্বার হচ্ছে দুই প্রকার। একটা নাম্বার হচ্ছে তোমার কার্ডিনাল নাম্বার, একটা নাম্বার হচ্ছে কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার। আরেকটা নাম্বার হচ্ছে অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। তো কার্ডিনাল কোনটা আর অর্ডিনাল কোনটা মনে রাখবা। কার্ডিনাল নাম্বার হচ্ছে আমরা যেটাকে বলি 1 2 3, 1 2 বা 3, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। আর যখন আমরা বলবো ফার্স্ট সেকেন্ড থার্ড, ধরো বললাম ফার্স্ট, বললাম সেকেন্ড, বা বললাম ধরো যে থার্ড, এগুলো হচ্ছে আমার কি অর্ডিনাল নাম্বার। তো অর্ডিনাল নাম্বার আবার কার্ডিনাল নাম্বারের ব্যবহারের ক্ষেত্রে আর্টিকেলের একটা বিষয় আছে, সেটা হচ্ছে তুমি যখন কোনো অর্ডিনাল নাম্বার ইউজ করবা, অর্ডিনাল নাম্বার মানে তোমরা তো জানো যে এটা হচ্ছে কি একটি মানে ক্রমবাচক সংখ্যা, সহজ কথা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ক্রমবাচক সংখ্যা। তো এর ক্ষেত্রে সবসময় এটা কি হয় জানো, এই যে অর্ডিনাল নাম্বারগুলা এটা সবসময় দা যুক্ত হয়, অর্ডিনাল নাম্বারের পূর্বে
অর্ডিনাল নাম্বারের পূর্বে সবসময় দা যুক্ত হয়। লাইক আমরা মাঝে মাঝে বলি না, হি ইজ দ্য ফার্স্ট বয়। ফার্স্ট মানে কি? অর্ডিনাল নাম্বার, প্রথম। তাহলে দা ফার্স্ট বলি, দা সেকেন্ড বলি, দা থার্ড বলি, দা ফোর্থ বলি, হচ্ছে অর্ডিনাল নাম্বার। আমি যদি বলি যে তুমি 1 নম্বর চ্যাপ্টার বা 4 নম্বর চ্যাপ্টার ওপেন করো, তখন তুমি কি বলবা? তোমাকে বলতে হবে কি ওপেন দা, মানে দুইভাবে তুমি বলতে পারো। তুমি বলতে পারো যে ওপেন দা ফোর্থ চ্যাপ্টার, ঠিক আছে, চ্যাপ্টার। আর তুমি আরেকভাবে বলতে পারো, সেটা হচ্ছে ওপেন অ্যান্ড চ্যাপ্টার 4। দুটো পার্থক্য দেখো। এখানে যে কার্ডিনাল নাম্বার যেটা মানে 1 2 3 4 5 6 যেটা স্বাভাবিকভাবে দেখি, এগুলো বসে হচ্ছে নাউনের পরে, সচরাচর এগুলো বসে নাউনের পরে। আর এই যে দা ফোর্থ, এই যে ওয়ার্ডগুলো, এগুলো বসে হচ্ছে নাউনের পূর্বে। এখন দেখতে পাচ্ছি দা, এখানে প্ল্যানেটটা কি? প্ল্যানেটটা হচ্ছে একটা নাউন। তাহলে দেখো তো নাউনের পূর্বে কে বসে? এই যে নাউন, চ্যাপ্টার তো একটা নাউন, নাউনের পূর্বে কে বসে? আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, অর্থাৎ কার্ডিনাল নাম্বারগুলো বসে। সেজন্য আমাকে এখানে 4 ইউজ করতে পারছি না, ফোর্থ ইউজ করতে পারতাম, কিন্তু দা নাই। ফোর্থ হচ্ছে যেহেতু আমার অর্ডিনাল নাম্বার, দা নাই, বাদ। ঠিক আছে, এটা 1 2 3 4 এর পূর্বে আমার দা দরকার নেই, বাদ। তাহলে আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে কি? আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে এ নাম্বারটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, সালিয়া খাতুন খুব সুন্দর করে লিখেছে অর্ডিনাল নাম্বারের পূর্বে দা বসে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের ক্ষেত্রে। মানে অর্থাৎ তোমরা একটা অর্থটা দেখবে এটা আসলে অর্ডিনাল নাম্বার বোঝাচ্ছে কিনা। ঠিক আছে ভাই, একটা কোশ্চেন ছিল। জি মুজাহিদ মজুমদার, তোমার প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই ভাই। নাউনের সাথে এস যুক্ত হলে কি অ্যাডজেক্টিভ হয়ে যায়? যেমন টেলিফোনস, এটা কি হবে? এই অ্যাডজেক্টিভের সাথে কখনোই এস যুক্ত হইতে পারে না। মানে তুমি যদি অ্যাডজেক্টিভ বানাইতে চাও, ওটাকে কখনো এস যুক্ত করে অ্যাডজেক্টিভ বানাইতে পারবে না। শুধুমাত্র মানে নাউনের সাথে যদি এস যুক্ত করো, তাহলে সেটা প্লুরাল নাউন হয়, সেটা কখনো অ্যাডজেক্টিভ হবে না। তুমি একটা বাক্য বলো, তাহলে খুব বুঝতে সুবিধা হবে। আমি যদি বলি টেলিফোন নাম্বার, এটা একটা সেন্টেন্স। বাট তুমি যদি বলো টেলিফোনস নাম্বার, তাহলে এটা কিন্তু ভুল, বুঝছো? কারণ নাম্বারটা নাউন, তার পূর্বে তুমি টেলিফোন ইউজ করছো, তার মানে তুমি এটাকে তুমি এস যুক্ত করতে পারবে না। যদি কখনো কোথাও পাও, তার মানে সেটা ভুল সেন্টেন্সে আছে। ঠিক আছে, লাইক আরেকবার আমি লিখে দিই যে আমি যদি বলি টেলিফোন নাম্বার, ধরো তুমি টেলিফোন নাম্বার, এই যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে একটা নাউন, এই নাম্বারটা হচ্ছে কি একটা নাউন। তাহলে নাউনের পূর্বে তোমার যেটা বসছে সেটা কি একটা অ্যাডজেক্টিভ। তো তুমি এখানে তো এস বসাতেই পারবা না, ঠিক আছে, তখন কাটা হয়ে যাবে। যদি এখানে নাম্বার না থাকতো, তখন তুমি এস বসাতে পারতা, তখন সেটা নাউনই থাকতো। বুঝতে পারছো মেবি মুজাহিদ মজুমদার যে প্রশ্নটা করেছিল? টেলিফোনস অ্যান্ড টেলিগ্রাম, আচ্ছা তুমি পুরো বাক্যটা একটু লিখবা, টেলিফোনস অ্যান্ড টেলিগ্রাম আছে যে, ঠিক আছে। আচ্ছা, পুরো বাক্যটা লিখবা। দেন আমরা 12 নম্বর প্রশ্নটাতে যাব। 12 নম্বর প্রশ্নটা বলেছে যে হোয়াইল গোয়িং টু ঢাকা, রিমু অ্যান্ড লাম স এ ডেকোরেটেড হাউস। এই যে একটা ব্যবহার, দেখো আমরা একটু আগে কি শিখেছি, যে প্রথম দিকে আমরা শিখেছিলাম, ধরো এখানে একটা নাউন রয়েছে, তাহলে নাউনের পূর্বে একটা গ্যাপ, তার পূর্বে আর একটা গ্যাপ। আমরা দেখব নাউনের পূর্বে যে গ্যাপটা, সেখানে বসবে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পূর্বে যে গ্যাপটা, সেখানে বসবে কি একটা অ্যাডভার্ব। এই দুইটাই মানে এই তিনটা সিকোয়েন্স মনে রাখবা, যে প্রথমে যদি নাউনের পূর্বে গ্যাপ থাকে অ্যাডজেক্টিভ বসাবো, তার পূর্বে গ্যাপ থাকলে অ্যাডভার্ব বসাবো। আবার ধরো সিকোয়েন্সটা কিন্তু এইভাবে আসতে পারে আমার পরীক্ষার প্রশ্নে। ধরো এখানে একটা প্রশ্নে অ্যাডভার্ব দিয়ে দিল, এখানে গ্যাপ, এখানে আবার নাউন দিয়ে দিল, তখন আমি সিকোয়েন্স অনুযায়ী সেখানে কি বসাবো? দেখো নাউন, দেখো অ্যাডভার্ব, তাহলে সিকোয়েন্স অনুযায়ী আমার কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। জাস্ট সিকোয়েন্সটা মনে রাখো। সেই অনুযায়ী দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হাউস। এই যে হাউস ওয়ার্ডটা তোমরা পাচ্ছ, হাউসটা কি একটা নাউন, তাই না? আবার দেখো ডেকোরেটেড, নাউনের পূর্বে যেহেতু বসছে, তার মানে সে একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পূর্বে যেহেতু আমার গ্যাপ রয়েছে, তাহলে আমি সেখানে কি দিব? সেখানে অবশ্যই একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে। এখানে দেখছি আমরা অ্যাডভার্ব কি আছে, দেখো ম্যাগনিফিসেন্ট, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তারপরে দেখো তোমরা ম্যাগনিফিসেন্সটা হচ্ছে একটি নাউন। আবার দেখো তুমি টু এর পরে সবসময় ভি1 বসে, টু এর পরে কি বসে? টু এর পরে ভি1 বসে, এখানে কি বসছে? এলওয়াই বসছে, তার মানে এটাও আমার হচ্ছে না, আলটিমেটলি আমার অ্যাডভার্ব রয়েছে শুধুমাত্র সি নাম্বারটাতে, ম্যাগনিফিসেন্টলি। দেখো ম্যাগনিফিসেন্ট একটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যুক্ত হয়ে সেটা কি হয়েছে? একটা অ্যাডভার্ব হয়েছে।
আশা করি সকলে বুঝতে পেরেছো বিষয়টা। আচ্ছা, সালেহা খাতুন শুধু ম্যাগনিফিসেন্ট লিখেছো, ম্যাগনিফিসেন্টলি হবে, তোমাকে দেখতে হবে কার পূর্বে গ্যাপ রয়েছে, সেন্টেন্সে কার পূর্বে গ্যাপ রয়েছে আমাকে সেটা দেখতে হবে। তাহসিনা তাহসিন রওজা নাইমুন নাহার সি বলেছো, জাকিয়া সুলতানা মিমো সি বলেছো, ঠিক আছে। আচ্ছা, মুজাহিদ মজুমদার শুধু টেলিফোনস এন্ড টেলিগ্রাম, তো ওটা নাউনই হয়ে যাচ্ছে, এরপরে যদি কোনো নাউন বসে তাহলে যে টেলিফোনসটা লিখছে সেটা ভুল লিখছে, ঠিক আছে। মানে অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হইতে পারবে না, কখনো এসবিএস যোগ করতে পারবে না, তাহলে আলটিমেটলি সি হচ্ছে উত্তর। তো দেখো 24-25 সেশনে আমাদের এখানে কিছু সফল যারা হয়েছে অর্থাৎ স্কুল অফ এক্সিলেন্স থেকে কোর্স করে দেখো, কোথাও তৃতীয়, কোনো ইউনিভার্সিটিতে দ্বিতীয় তৃতীয় হয়েছে, জাবিতে প্রথম হয়েছে প্রথম, এখানে ঢাবিতে দেখা যাচ্ছে পঞ্চম হয়েছে একজন, আবার সাস্টে প্রথম হয়েছে, বিউপিতে দ্বিতীয় হয়েছে, জবিতে দ্বিতীয় হয়েছে, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করেছে কিন্তু স্কুল অফ এক্সিলেন্সের বি ইউনিটের অনলাইন কোর্স করে। তো তোমরা যারা এখনো কোথাও ভর্তি হওনি তারা খুব ইজিলি স্কুল অফ এক্সিলেন্সের অনলাইন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আচ্ছা, আমরা দেখবো 13 নম্বর প্রশ্নটা আমাদের কি চেয়েছে, দ্য বয় স্যাং দ্য সং ড্যাশ ইস্টারডে সুইটলি ইন হিজ রুম, সুইটলি ইস্টারডে ইন হিজ রুম, সুইটলি ইন হিজ রুম ইস্টারডে, নাকি ইস্টারডে ইন হিজ সুইটলি রুম, কি হবে এটা, উত্তরটা কি হবে? দেখো তোমরা একটা কথা মাথায় রাখবা, তোমরা একটু উত্তরটা করো তো কি হবে। তো ততক্ষণ আমরা রুলসটা একটু দেখি যে এম পি টি, রুলসটা হচ্ছে কি, কিচ্ছু না, জাস্ট এম পি টি। এমতে কি আমরা একটু বলি দেখি, এমতে হচ্ছে ম্যানার, এমতে হচ্ছে ম্যানার, আচ্ছা, দেন টিতে হচ্ছে, পিতে হচ্ছে প্লেস, পিতে হচ্ছে প্লেস, এরপরে আমরা দেখব টিতে হচ্ছে টাইম, ম্যানার প্লেস টাইম। দেখো কোথায় কখন কিভাবে কেন, কয়েকটা জিনিস কোথায় কখন কিভাবে কেন, কোথায় কোথায় কখন, কোথায় কখন কিভাবে কেন, এইগুলা দ্বারা যখন কোনো কিছুর উত্তর পাবা, এগুলা দ্বারা যখন কোনো কিছু উত্তর পাবা তখন সেগুলাকে আমরা বলবো কি, তখন সেগুলোকে বলবো হচ্ছে অ্যাডভার্ব। সে দেখো হি দ্য বয় স্যাং দ্য সং, সে কোথায় কোথায় গান গায়, এখানে আমরা দেখতে পাচ্ছি ইন হিজ রুম, কখন গান গায় ইয়েস্টারডে, কিভাবে গান গায় সুইটলি, তাই না, কখন কোথায় কিভাবে প্রত্যেকটাই কি এক একটা অ্যাডভার্ব। আর এই যে যখন আমরা দেখবো একটা বাক্যে একাধিক অ্যাডভার্বের ব্যবহার রয়েছে, তখন আমরা প্রথমে যে অ্যাডভার্বটা ম্যানার, মানে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যেটা পাচ্ছি, কিভাবে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যেটা পাচ্ছি সেটা বসবে প্রথমে, এরপরে বসবে প্লেস মানে হোয়ার, কোথায় দ্বারা প্রশ্ন করলে যেটা পাচ্ছি সেটা বসবে এখানে, আর কখন, কখন দ্বারা প্রশ্ন করলে যেটা পাই সেটা হচ্ছে টাইম, কখনটা বসবে কি পরে, অর্থাৎ এমপিটি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়েস্টারডেটা কি, ইয়েস্টারডে একটা টাইম, তাই না, ইয়েস্টারডে টাইম, তো প্রথমে কি টাইম বসবে না, প্রথমে বসবে ম্যানার, আমার এই নাম্বার বাদ। তারপর দেখছি আমরা এখানেও দেখছি ইয়েস্টারডে একটা টাইম, এটাও আমার বাদ। আচ্ছা, দেন বি আর সি এর ভিতর আমরা একটু লক্ষ্য করি, দেখো বি আর সি এর ভিতর কি চেয়েছে, বি আর সি এর ভিতর সুইটলি, সুইটলি দুইটাই কি, মানে সে কিভাবে গান গায়, তার মানে ম্যানার হাউ, তাহলে প্রথমে ম্যানার আছে, তারপরে দেখি প্লেস আছে কিনা, এখানে দেখছি আমরা এখানে টাইম রয়েছে, তো টাইম তো বাক্যের শেষে বসবে, তাহলে আমার এটাও বাদ। আলটিমেটলি উত্তরটা থাকছে হচ্ছে সি নাম্বারটা, ইন ইজ রুম প্লেস, এটা এম, আর যে ইয়েস্টারডে সেটা হচ্ছে কি টাইম, তাহলে এমপিটি, সে অনুযায়ী এটা উত্তরটা হবে সি নাম্বারটা। তোমরা সকলে বুঝতে পেরেছো কিনা একটু জানাবা, আশা করি বুঝতে পেরেছো, সবাই সি উত্তর করেছো, গুড, সুইট ইন ইজ রুম ইয়েস্টারডে, জাকিয়া সুলতানা মিম বলেছো, মুজাহিদ মজুমদারও বলেছো সি, সি সি গুড, সি, নাইমুন নাহারও বলেছো সি, গুড। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাব, 14 নম্বর প্রশ্নটা দেখো, নট আনটিল এ স্টুডেন্ট হ্যাজ মাস্টার্ড আলজেব্রা দ্য ড্যাশ দ্য প্রিন্সিপালস অফ জিওমেট্রি, ট্রাইগোনোমেট্রি অ্যান্ড ফিজিক্স। আচ্ছা, এই যে প্রশ্নটা, এই সকল প্রশ্নের ক্ষেত্রে তোমরা একটু খুব ইজিলি উত্তরটা করতে পারবো। আমরা একটু রুলসটা দেখি, কিছু কিছু ওয়ার্ড থাকে, লাইক কিছু নেগেটিভ অ্যাডভার্ব, কিছু নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব। সচরাচর আমাদের বাক্যটা কি দ্বারা শুরু হয়, একটা বাক্য শুরু হয় সাবজেক্ট দ্বারা, তাই না, একটা বাক্য শুরু হয় কি সাবজেক্ট দ্বারা, এরপরে কি বসে ভার্ব বসে, তারপরে গিয়ে বসে কি অবজেক্ট বসে, তো এটা হচ্ছে স্বাভাবিক একটা নিয়ম। বাট যখন আমরা দেখব কিছু, যখন আমরা দেখব বাক্যগুলো কয়েকটা জিনিস দ্বারা শুরু হয়েছে, একটা হচ্ছে কি নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব কোনগুলো, হার্ডলি, হার্ডলি হইতে পারে, দেন হইতে পারে নো সুনার, ইত্যাদি যে নেগেটিভ অ্যাডভার্বগুলো রয়েছে, নট আনটিল, নট আনটিল, নট আনটিল ইত্যাদি প্রচুর নেগেটিভ অ্যাডভার্ব রয়েছে। আবার আমরা দেখবো হচ্ছে তোমার অনলি প্লাস প্রিপোজিশন,
অনলি প্লাস প্রিপোজিশন, লাইক ধরো থাকতে পারে হচ্ছে তোমার অনলি প্লাস বাই, মানে অনলি বাই, ঠিক আছে। আবার অনলির পরে দেনও বসতে পারে, যদিও এটা প্রিপোজিশন না, আমরা অ্যাডভার্ব হিসেবে দেখি অনলি দেন, অনলি দেন। এগুলা দ্বারা যখন কোনো বাক্য শুরু হবে, কয়েকটা জিনিস নেগেটিভ অ্যাডভার্ব হতে পারে, হার্ডলি, আরো সেলডম, বেয়ারলি, যে নেগেটিভ অ্যাডভার্ব গুলো রয়েছে, নো সুনার, নট আনটিল, নেভার, নো ওয়ান, নো। এই যে নেগেটিভ অ্যাডভার্ব গুলো যখন দ্বারা বাক্য শুরু হবে, তখন তার সিকোয়েন্সটা হচ্ছে এই নেগেটিভ অ্যাডভার্বের পরে, নেগেটিভ অ্যাডভার্বের পরে আমার প্রথমে লাগবে কি জানো? প্রথমে লাগবে হচ্ছে সাবজেক্ট, প্রথমে লাগবে হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, তারপরে লাগবে সাবজেক্ট, তারপরে বসবে আমার মেইন ভার্ব, তারপরে বসবে কি মেইন ভার্ব, তারপরে ডট ডট যা ইচ্ছা তাই বসুক, ঠিক আছে। এটা হচ্ছে আমার যা সিকোয়েন্সটা, এটা হচ্ছে আমার সিকোয়েন্স। লাইক তোমরা একটা বাক্য পড়ো, দেখো নো সুনার হ্যাড দ্বারা তোমরা একটা বাক্য পড়ো না, নো সুনার হ্যাড দ্বারা, যে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড আই এন্টার্ড দ্য রুম, আই এন্টার্ড দ্য রুম, এন্টার্ড দ্য রুম, দা, পরবর্তীতে আমরা দেন ইউজ করি, তাই না? দেনের পরে ডট 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 যাই থাকো। এখানে তো লক্ষ্য করো, এই যে ওয়ার্ডটা আমরা ছোটবেলা থেকে কিন্তু এই নিয়মটা শিখে আসি, বাট বুঝি না। দেখো এখানে দেখো নো সোনার, নো সোনারটা কি একটা নেগেটিভ অ্যাডভার্ব, তাই না? নেগেটিভ অ্যাডভার্ব। এরপরে আমি কি ইউজ করেছি? কি ইউজ করি আমরা? হ্যাড ইউজ করি। হ্যাডটা কি? অক্সিলারি ভার্ব। এরপরে কি ইউজ করি? আই, সাবজেক্ট। এরপরে কি ইউজ করি? ইন্টার্ড, মেইন ভার্ব। এই সিকোয়েন্সটা ছোটবেলা থেকে আমরা ইউজ করি, সেই সেম সিকোয়েন্সটা আমরা এখানে বসবে। নট আনটিল, দেখো একটা নেগেটিভ অ্যাডভার্ব রয়েছে, দেখো নট আনটিল একটা নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে। নেগেটিভ অ্যাডভার্ব দ্বারা যখন বাক্য শুরু হবে, আমাকে এখন অপশনে জাস্ট খুঁজতে হবে কোথায় আগে আমার অক্সিলারি ভার্ব গুলো রয়েছে। দেখো অপশন এ তে আমরা যদি লক্ষ্য করি, হি রয়েছে সাবজেক্ট বাদ, সি তে হি রয়েছে সাবজেক্ট বাদ, আবার দেখো বিগিংস হচ্ছে V1, এটাও বাদ। আলটিমেটলি আমার উত্তরটা হবে কি? বি নাম্বারটা। দেখো মডাল ভার্ব গুলা অনেক সময় অক্সিলারি ভার্বের মতোই কাজ করে, যে ক্যান অক্সিলারি ভার্বের মতো কাজ করছে, হি সাবজেক্ট, আবার দেখো বিগিন মেইন ভার্ব। বুঝতে পারছো? তো এটা হচ্ছে জাস্ট সিকোয়েন্স, ক্যান হি বিগিন টু আন্ডারস্ট্যান্ড। তোমরা নো সুনার হ্যাড দ্বারা যে নিয়মটা পড়ো, সেটা হিসেব করে এটা খুব ইজিলি তোমরা মনে রাখতে পারো। বুঝতে পারছো? ডাক্তার আসতে না আসতে রোগী মারা গেল, ওটা তো বিফোর আফটার এর নিয়ম। কমাটা না থাকলে কোনটা হবে বলতে, হচ্ছে দেন, দেন বসে, ঠিক আছে, দেন অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে। আচ্ছা, নাইমুন নাহার বি বলছো, জাকিয়া সুলতানা মিম বি বলছো, গুড, তোমরা সবাই সঠিক উত্তর করেছো, উত্তরটা হবে বি। আচ্ছা, আমরা এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের যে সফলতার গল্প। দেখো সেকেন্ড টাইম তোমরা যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমরা সেকেন্ড টাইমে অনেক সময় দেখা যায় চান্স পাবো কিনা এটা একটা দ্বিধার ভিতর তোমরা থাকো। আর সেকেন্ড টাইমে দেখো শুধু চান্স পায় নাই, ওরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করছে, কেউ প্রথম হয়েছে, সপ্তম হয়েছে, কেউ অষ্টম হয়েছে, কেউ দশম হয়েছে, কেউ নবম হয়েছে, কেউ পঞ্চম হয়েছে। মানে শুধু চান্সই পায় না, সেকেন্ড টাইমে পরীক্ষা দিয়ে ফার্স্ট টাইমের সাথেই পরীক্ষা দিয়েছে, কিন্তু সে হয়েছে কি টপ হয়েছে। তো তোমরা যারা সেকেন্ড টাইমে প্রস্তুতি নিচ্ছ, স্কুল অফ এক্সিলেন্সের 24-25 সেশনের সেকেন্ড টাইম ব্যাচে এনরোল করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা লাস্ট কোশ্চেনটা দেখবো, 15 নম্বর প্রশ্নটা, লাস্ট প্রশ্ন। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, শি বিহেভড উইথ মি ড্যাশ। মানে এটার যে মূল যে জায়গাটা, দেখো এই পর্যন্ত আমার সব সেম আছে, এই পর্যন্ত আমার সব সেম আছে। আমার মূল পার্থক্যটা হচ্ছে এখানে ইন এ ফ্রেন্ডলি ওয়ে হবে, এটা কি ইন ফ্রেন্ডলি হবে নাকি, মানে কোনটা উত্তর হবে। দেখো এই সকল প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে আসলে বাক্যে দেখতে হবে যে বাক্যে আসলে পজিশনটা কি। মানে এখানে যদি আমাকে গ্যাপ দিতে বলি, এখানে যদি গ্যাপ থাকে, ধর এখানে গ্যাপ থাকলে গ্যাপটাতে আমি আসলে কি বসাবো, এটা আমাকে আগে জানতে হবে, বুঝছো। দেখো আমি বললাম কি, শি বিহেভড উইথ মি, আমি যদি বলি সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, ঠিক আছে, বা সে আমার সাথে মানে কেমন ব্যবহার করেছে, মানে আমি কোথায়, কখন, কিভাবে, কেন দ্বারা যখন উত্তর করি, মানে কিভাবে ব্যবহার করছে, সে আমার সাথে কিভাবে ব্যবহার করছে, এগুলো দ্বারা যখন কোনো উত্তর পাই, তখন সেখানে কি বসাতে হবে, আমাকে অ্যাডভার্ব বসাইতে হবে। তো এই যে আমরা দেখেছি যে ফ্রেন্ডলি, ফ্রেন্ডটা কি, ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, তাই না, FRIEND, ফ্রেন্ড। এর সাথে যখন এলওয়াই যুক্ত করি, সেটা কি হয়ে যায়, একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো এই পজিশনটাতে তো আমার কোনো অ্যাডজেক্টিভ দরকার নাই, এই পজিশনটাতে আমার কি লাগবে, আমার অ্যাডভার্ব লাগবে। তো এই ফ্রেন্ডের তো কোনো অ্যাডভার্ব ফর্ম আমরা পাই না, এলওয়াই যুক্ত করলে তো সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে আমি একে কিভাবে অ্যাডভার্বে রূপান্তর করব, মানে অ্যাডভার্বে রূপান্তর করব কিভাবে। তো এই সকল ওয়ার্ডের ক্ষেত্রে, যে সকল ওয়ার্ডের আসলে কোনো অ্যাডভার্ব ফর্ম নাই, তাদেরকে অ্যাডভার্বে রূপান্তর করার জন্য ইন এ প্লাস এই ওয়ার্ডটা, ইন এ প্লাস এই ওয়ার্ডটা প্লাস ওয়ে অথবা ম্যানার ইউজ বসাই আমরা, এটা হচ্ছে সিকোয়েন্স, ওয়ে অথবা ম্যানার বসাই। অর্থাৎ এই যে ফ্রেন্ডলি শব্দটা এতটা অ্যাডজেক্টিভ, এটাকে আমার অ্যাডভার্বে রূপান্তর করা লাগবে। তো এটা আমি কিভাবে রূপান্তর করবো, আমি বলবো ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ইন এ ফ্রেন্ডলি ম্যানার।
ইন এ ফাদারলি ওয়ে অথবা ইন এ ফাদারলি ম্যানার। ঠিক আছে, সেজন্য আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা অপশনগুলো যদি একটু তাকাই, দেখো ফ্রেন্ডলি ওয়ে রয়েছে, ফ্রেন্ডলি ওয়ে রয়েছে, ফ্রেন্ডলি রয়েছে, বাট ইন এ এটুক নাই, বাদ। আবার দেখো ইন ফ্রেন্ডলি ওয়ে রয়েছে বাট এ নাই, এটাও বাদ। আবার দেখো শুধু ফ্রেন্ডলি দিছে, এখানে আমার অ্যাডভার্ব লাগবে, কোনো অ্যাডজেক্টিভ না, বাদ। আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে কি, আলটিমেটলি আমার উত্তরটা হচ্ছে এ নাম্বারটাতে, শি বিহেভড উইথ মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো আশা করি। 15A, গুড। একজন বি বলেছিলা, একজন বি বলেছিলা, একজন বি বলেছিলা, তাছাড়া সবাই মোটামুটি তাহসিনা রওজা বি বলেছিলাম, মাহমুদুর রহমান নিহাদ এ বলেছো, গুড। এ ইমন হোসেন জয় এ বলেছো, নাইমুন নাহার এ বলেছো, গুড। আচ্ছা আচ্ছা, তাহলে এ পর্যন্তই ছিল আমাদের আজকের প্রশ্ন। যে তোমাদের 1500 টাকা ছাড়ে, যদিও 25 আগস্ট পার হয়ে গেছে, এটা 14ই সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে, 14ই সেপ্টেম্বর। ঠিক আছে, 14ই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই কোর্সে 1500 টাকা ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে তোমাদের বি ইউনিট কোর্সে। তো তোমরা যারা এখনো এইচএসসি পরীক্ষা দিয়েছো বা অ্যাডমিশনে ভর্তি হওনি, তারা খুব ইজিলি ভর্তি হয়ে যেতে পারো। আশা করছি তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে দেখা হবে, কথা হবে, এবং আমরা নতুন কিছু শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।